তৃণমূল কংগ্রেস তাকেই প্রার্থী করে, তার সঙ্গে যাদের মেলে তার স্বার্থ যে রক্ষা করবে, অথবা কারোর মুখ বন্ধ রাখতে হবে। রাজীব কুমার, তার মুখটা বন্ধ রাখার দরকার, নইলে 12টা তো বাজিয়ে দেবে, সে অনেক কিছু জানে। যারা বাঙালি অস্মিতার কনসেপ্ট তুলেছিল তারা এখন এই সিদ্ধান্তগুলো নিচ্ছে কেন? আসলে ভণ্ডামি, এগুলো কিচ্ছু নেই, দলটা ভণ্ডের দল। বিরোধী দলনেতা শুরুতেই বলেছিলেন যে 1 কোটি রোহিঙ্গা বা বাংলাদেশির নাম বাদ যাবে, তো সেক্ষেত্রে সেই রোহিঙ্গাদের তো খুঁজে পাওয়া যায়। কত মানুষের নাম বাদ গেছে আমরা তো দেখলাম, তো বাদ তো গেছে। উনি কি ভুল বলেছিলেন? ভুল তো কিচ্ছু বলেননি। কিন্তু এই যে প্রশ্নটা উঠছে না যে রোহিঙ্গা কোথায়। আচ্ছা, রোহিঙ্গা যদি নাও পাওয়া যায়, তা থেকে ভোটার লিস্ট সংশোধনটা কি বেআইনি কাজ হয়ে গেল? বারবার রোহিঙ্গা প্রসঙ্গটা তোলার কি আছে? তৃণমূল কংগ্রেস তাদের রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং সেখানে উল্লেখযোগ্যভাবে দুটো নাম আছে, মেনকা গুরুস্বামী, অন্যদিকে রাজীব কুমার, প্রাক্তন পুলিশ কর্তা। কীভাবে দেখছে বিজেপি বিষয়টাকে? তাদের বিষয়ে আমার দেখার কোনো ইচ্ছে নেই। আমি শুধু একটা প্রশ্ন, কোথায় গেল বাঙালি অস্মিতা? ওই কিসব পক্ষ টক্ষ রয়েছে না, পক্ষ অদক্ষ কক্ষ, তারা গেল কোথায়? কথা বাঙালি অবাঙালি বাগাবাগি করে। আমরা তো করি না ওসব, বরং আমরা অনেক বেশি বাঙালিদের কথা ভাবি। যেখানে লোকসভাতে কারা ছিল, শত্রুঘ্ন সিনহা বাঙালি, লোকসভাতে কীর্তি আজাদকে রাখা হয়েছিল বাঙালি, মুর্শিদাবাদে যিনি এমপি গুজরাট থেকে যে আনা হয়েছিল ক্রিকেটার, কি নাম যেন, আরে নামটা ভুলে যাচ্ছি, তিনি বাঙালি, ইউসুফ পাঠান বাঙালি। এসব বলে তো লাভ কিছু নেই। আসলে তৃণমূল কংগ্রেস তাকেই প্রার্থী করে, তার সঙ্গে যাদের মেলে তার স্বার্থ যে রক্ষা করবে, অথবা কারোর মুখ বন্ধ রাখতে হবে। রাজীব কুমার, তার মুখটা বন্ধ রাখার দরকার, নইলে 12টা তো বাজিয়ে দেবে, সে অনেক কিছু জানে, তাকে দেওয়া হলো। আরও একটা ব্যাপার আছে, তৃণমূল কংগ্রেস দেশের আইন কানুনকে থোড়াই কেয়ার করে। রাজীব কুমারকে নিয়ে অনেক প্রশ্ন ছিল, অনেক বিতর্ক ছিল, তাকেই রেখেছে। হ্যাঁ, তাই রাখবো, কারণ বিতর্কটাকে এই তৃণমূল কংগ্রেস দল মনে করে ঠিকই আছে। এই রাজীব কুমার তৃণমূলে যোগ দিল কবে? সেটাও আমরা জানি না। ওই দলে কে যোগ দেয়, কে যোগ দেয় না, কাকে তাড়ানো হয়, কে ঢোকে, ওটা ওরাই বোঝে, আর বাকি সব বোঝে। ফলে ওই রাজীব কুমার বা ওই গুরুস্বামী যাদের কথা বলা হচ্ছে, তারা প্রত্যেকেই কি বাঙালি আমি জানি না। একমাত্র কোয়েল মল্লিক ছাড়া আর কোনো বাংলা আর কেউ আছে? বাংলা নাম নেই তো, বাংলা নাম তো আমি দেখলাম না কিছু। এর আগেও পাঠানো হয়েছিল সাকেত গোখেল, সে কোথাকার বাঙালি? ফলে বাঙালি অস্মিতা নামক একটি ফলস ন্যারেটিভ ওরাই তৈরি করেছে, এবং সেই তৈরি করে সেগুলোকে ভুলভাবে বাজারে ছাড়ার চেষ্টা করছে। আমি আবার বলে দিচ্ছি, এগুলো কোনোটাই আর টিকবে না, মানুষ এদের নিচ্ছে না, এরা হেরে গেছে, হেরে যাবে। কিন্তু এই মেনকা গুরুস্বামী তো আমরা দেখেছিলাম আরজিকর কাণ্ডে রাজ্যের হয়ে সওয়াল করেছিলেন। হ্যাঁ, করেছিলেন তো, তারই তো গিফট পেলেন। রাজ্যের হয়ে সওয়াল করার জন্য কাকে রাখা হয়েছিল? এর আগে এখান থেকে অভিষেক মনু সিংভি, উনি কংগ্রেসের নেতা ছিলেন, তারপর ওনাকে রাখা হয়েছিল। কপিল সিব্বাল, ওনাকে রাখা হয়েছিল কেন? কারণ হচ্ছে এই দলের স্বার্থ রক্ষা করতেন বলে। এই দলটা তো গোটা একটা ইন্টারেস্ট গ্রুপ টাইপের, নিজের স্বার্থ রক্ষা করার জন্য চলে, এদের তো দল বলা যায় না। ফলে এইভাবেই চলে, এইভাবেই চলবে। রাজ্যের হয়ে মেনকা গুরুস্বামী কথা বলেছিলেন, মানে কোথাও গিয়ে তো রেপিস্টদেরকে সাপোর্ট করেছিলেন। এখন উনি একজন আইনজীবী হিসেবে কি করবেন সেটা ওনার ব্যাপার, কিন্তু আমার বক্তব্য, এই দলের যে অ্যাটিচিউড, এই দল কিন্তু রাজ্যের স্বার্থের কথা ভাবে না, এই দলের স্বার্থে যারা কাজ করবে এই দল তাকেই রাখে। ফলে কিছু করেন, এভাবেই চলে, এভাবেই চলবে। এবং কোয়েল মল্লিক অভিনেত্রী, তিনিও কবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সেটা আমরা জানি না। ওনার বাবা তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে আমি জানি, রঞ্জিত মল্লিক, সুতরাং তাকে ওকে দিয়েছে, তাতে তিনি কেমন করবেন, কি বলবেন ওখানে, সেসব আজকাল খুব সেকেন্ডারি বিষয় হয়ে গেছে, প্রাইমারি বিষয় আর নেই। কিন্তু মেন কথা যেটা, সেটা হচ্ছে যে বাঙালি অবাঙালির এই যে ইস্যুটা যারা তুলে ধরেছিল, তারা আজকে এই ধরনের কাজ করছে কেন? প্রশ্ন তো এটা। কোয়েল মল্লিককে পাঠাক বা আর যাকে পাঠাক না কেন, সেটা কোনো কথা না, কিন্তু যারা বাঙালি অস্মিতার কনসেপ্ট তুলেছিল তারা এখন এই সিদ্ধান্তগুলো নিচ্ছে কেন? আসলে ভণ্ডামি, এগুলো কিচ্ছু নেই, দলটা ভণ্ডের দল, মিথ্যাচারী দল, এটা এদের কাছ থেকে এটাই আশা করা যায়। কোয়েল মল্লিক অভিনেত্রী, অন্যদিকে আমরা যদি বলি বিজেপিতেও তো এই মুহূর্তে সম্ভাব্য প্রার্থী হিসেবে লকেট চট্টোপাধ্যায় তো প্রার্থী হতে। আমি ওই জন্য তো কোয়েল মল্লিক সম্পর্কে কিছু বলিনি। হতেই পারেন, তিনি প্রার্থী হলে আপত্তি কী আছে? বাঙালি প্রার্থী হতেই পারেন। আর দক্ষিণ ভারতে আমরা গেলে দেখি সিনেমা স্টার তো হরবাক প্রার্থী হচ্ছে। এমজি রামচন্দ্র তো তামিলনাড়ু চালিয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে চালিয়েছে, আপত্তির কিছু নেই। লকেট চ্যাটার্জি অভিনেত্রী ছিলেন, রূপা গাঙ্গুলি অভিনেত্রী ছিলেন, তারপর দলের কর্মী হিসেবে, নেত্রী হিসেবে যথেষ্ট সাইন করেছেন। তারপরে এনারা প্রার্থী হতে পারেন সেটাই বলতে পারবো না, সে তো দল ঠিক করবে। কিন্তু এনারা তাদের অভিনেত্রী তো আবদ্ধ থাকেননি, দলে যুক্ত হয়েছেন। আগের দিনে কোয়েল মল্লিক সেটা হবে কিনা ওনার
আমার ব্যাপার, আমি এই কারণে ইস্যুটাই তুলছি না। আমার ইস্যু বক্তব্য বাঙালি অবাঙালি অস্মিতা, যে বাঙালি অবাঙালি অস্মিতার ফলস ন্যারেটিভ এরাই তুলেছিল, এরাই ওটাকে ভাঙছে, নিজেদের ভণ্ডামি এরাই প্রমাণ করছে। কি মনে করছেন যে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস যাদেরকে প্রার্থী করেছে, বিজেপি এখনো তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি, তো রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস কি আসন পেতে পারে বা সেখানে কি হতে পারে? না না, সেটা হচ্ছে রাজ্যসভায় কীভাবে পাঠানো হয় সেটা আগে থেকে ঠিক হয়ে থাকে, কারণ এখানে ভোটের একটা ওয়েটেজ থাকে। এখানে তুমি আমি ভোট দিই না, এখানে বিধানসভার মেম্বাররা ভোট দেয়। সেই ভোটগুলো প্রেফারেন্সিয়াল ভোটিং হয়, 1 2 3 3 4 করে ভোটিং দিতে হয়। কোন দলের কত সমর্থক তার ভিত্তিতে কতজনকে পাঠানো হবে সেগুলো আগে থেকে সব ঠিক হয়ে থাকে। সুতরাং এগুলো নিয়ে ভবিষ্যৎবাণী করাটা মুশকিল। হ্যাঁ, অনেক সময় অনেক দলে ব্যাপক ভাঙন ধরে। ধরা যাক আজকাল তৃণমূল কংগ্রেসের 50 জন লোক বললো আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো না, আমরা বিজেপিকে ভোট দেবো, সেটা হতে পারে। তাহলে বিজেপির আরেকজন এক্সট্রা প্রার্থী জিতে যেতে পারে। আমি এটা উদাহরণস্বরূপ বললাম, কিন্তু এখন যে 4 এবং বিজেপির একজন জিতবে তো নিশ্চিত হতো। যদি বিজেপি একজনকে দেয় তাহলে আর ভোট হবে না, কারণ 5টা ভোট জায়গা 5 জনই প্রার্থী হলেন। সুতরাং এরকমই হওয়ার কথা। তারপরে কি হবে অ্যাবনর্মাল সিচুয়েশন তো ভবিষ্যৎবাণী করা যায় না। ঠিক। স্যার, অন্য একটা প্রসঙ্গে আসবে, এসআইআর এর যে চূড়ান্ত তালিকা তো প্রকাশ হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে একটা কথা উঠছে যে মতুয়াদের নাম বাদ গেছে। আমরা যদি দেখি যে উত্তর 24 পরগনায় যে 4টে বিধানসভা আছে সেখানে প্রায় সংখ্যাটা আমি এই সম্প্রতি একটা পোর্টালে পড়ছিলাম যে 36,000-এর মতো মতুয়াদের নাম বাদ গেছে। তো কোথাও গিয়ে তারা তো হিন্দু ভোটার, তো তারাও তো বৈধ। আমি একটা কথা বলি, আজকে কত তারিখ? আজকে 1 মার্চ না 2 মার্চ? 2 মার্চ। তো আজকেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি ভাষণ দিয়ে গেছেন আমাদের দক্ষিণ 24 পরগনা মথুরাপুর অঞ্চলে, পরিষ্কার বলে গেছেন একজন হিন্দুদেরও নাম বাদ যাবে না। যাদের নাম তালিকায় নেই তাদের সিএএতে অ্যাপ্লাই করা উচিত, বা অন্য যে পদ্ধতিগুলো রয়েছে, মূলত সিএএ পদ্ধতি, সেটা অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করে নাগরিকতা নিন, অতি দ্রুত আপনার নাম ভোটার তালিকায় উঠে যাবে। একজন হিন্দুদেরও নাম আমরা বাদ দিতে দেব না। কিন্তু যাদের নাম বাদ গেল, কোথাও গিয়ে অনেক অভিযোগ আসছে তারা এতদিন ধরে ভোট দিতেন, তো তার মানে তারা ভোটার ছিলেন। তো এখন যদি তারা আবার নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করে তাহলে তো বিজেপি, আমি ধরে নিলাম তারা বিজেপিকেই ভোট দিত, তারা মতুয়া, তারা বিজেপিকে সমর্থন করে, তাহলে তো বিজেপিরই ভোটটা কাটলো কোথাও গিয়ে, তারা এখন নাগরিক। সেটা কিছু না। আমি আবার বলছি, আইন যখন অ্যাপ্লাই করা হয় ইনিশিয়াল কিছু প্রবলেম থাকে। কিন্তু আমরা তো এর আগে বহুবার মানুষদের বলেছি, যখন সিএ হলো, আপনারা অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করুন, আপনাদের নাম আপনারা ইয়েতে তুলুন, আপনাদের ভোটার লিস্টে যাতে নাম থাকে। অনেকে আমাদের কথা দুর্ভাগ্যজনকভাবে শোনেননি, ফলে তাদের সেই সমস্যাটাই পড়তে হচ্ছে। আবার আমরা বলছি অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করে ভোটার লিস্টে নাম তুলুন, আপনারা দেশের বৈধ নাগরিক হন। তো এই ঘটনায় তো এই যে সমস্ত হিন্দুদের নাম বাদ যাচ্ছে তাদের তো বিজেপির প্রতি একটা ক্ষোভ তৈরি হতে পারে। না, কিছুই ক্ষোভ তৈরি হবে না। কটা হিন্দুর নাম বাদ গেছে আমি এখনো অবধি জানি না। মানুষকে আমরা বোঝাচ্ছি যে এই কারণে হয়তো নাম বাদ গেছে। যাদের নাম দুর্ভাগ্যজনকভাবে বাদ গেছে তাদের নাম চলে আসবে অতি দ্রুত ভোটার তালিকা, ওটা বিজেপির জন্যই আসবে। এই ঘটনায় তো শাসক দলের চেষ্টা করবে তাদেরকে বোঝানোর জন্য যে নাম। শাসক দল আর চোরের দলকে বিশ্বাস করে, চোরছাচোরগুলোকে বিশ্বাস করে। কেউ যদি বিশ্বাস করে তাহলে সে নিজে ঠকবে। একবার তো বিশ্বাস, আমি আবার বলছি, একবার তো আপনারা বলেছিলেন যে ওরাই বলেছিল অ্যাপ্লাই করবে না, অ্যাপ্লাই করবে না, আপনারা অ্যাপ্লাই করেননি, দেখলেন তো কীরকম বিপদটা ঘটলো। সুতরাং অ্যাপ্লাই করুন এবং নিজের নাম বৈধ নাগরিক হিসেবে এ দেশে তুলেন। এই এসআইআর এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন। করুন, গণতান্ত্রিক অধিকার, যে কেউ বসতে পারে, ধর্না, আপত্তি কিচ্ছু নেই। তার মানে তো এটাই কোথাও গিয়ে প্রমাণ হবে যে এই মানুষগুলোর জন্য একমাত্র মুখ্যমন্ত্রীই ভাবে। কারোর জন্য ভাবেন না, নিজের দল ছাড়া কারোর জন্য ভাবেন না, ওই দলের কেউ কারোর জন্য ভাবেন না, নিজের জন্য ভাবে। সুতরাং নিজের জন্যই বসছে, সেটা মানুষকে বুঝতে হবে। যারা বুঝতে পারবেন না তারা ঠকবেন। আমি আবার বলে দিচ্ছি, এই দলকে বিশ্বাস করলে ঠকবেন। এই এসআইআরে যখন খসড়া তালিকা বেরিয়েছিল 58 লক্ষ নাম বাদ গিয়েছিল, এখন প্রায় 63 লক্ষের ওপরে সেই সংখ্যাটা চলে গেছে। তো এই এসআইআর করে সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের নামও বাদ গেছে, সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিমদের নামও বাদ গেছে। তো কোথাও গিয়ে কি এখন বিজেপি মনে করছে যে এই এসআইআরটা করে আসলে তাদের মাইনাস পয়েন্ট হলো? না না, কে বললো এসব লজিক? কে দেয়? আমি বুঝি না এই লজিক কে দেয়। প্রথম কথা হচ্ছে, কার নাম বাদ যাবে না যাবে ওটা বিজেপি ঠিক করে না, ওটা নির্বাচন কমিশন ঠিক করবে। 2, প্রচুর নাম বাদ গেছে যারা মৃত, তাদের নামে ভোট পড়তো, সেই নাম তো বাদ গেছে। এমন অনেকে গেছে আছে যারা তাদের কাগজপত্র দেখাতে পারেনি, তাদের নিয়ে প্রশ্নচিহ্ন আছে। ফলে এগুলো থেকেই তো নামগুলো বাদ গেছে। তার মধ্যে আমরা বলেছি যারা হিন্দু, যারা ওপার থেকে এসেছেন, মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা প্রত্যেকে বৈধভাবে অ্যাপ্লাই করুন,
তাদের নাম ভোটার লিস্টে তুলুন, দেশের নাগরিক হন। এছাড়া এর চেয়ে স্পষ্টভাবে আর কি বলা যায় আমি তো বুঝতে পারছি না। এখানে স্যার তাহলে আর একটা প্রশ্ন উঠতে পারে, এই যে বিরোধী দলনেতা শুরুতেই বলেছিলেন যে 1 কোটি রোহিঙ্গা বা বাংলাদেশির নাম বাদ যাবে, তো সেক্ষেত্রে সেই রোহিঙ্গাদের তো খুঁজে পাওয়া যায়নি এখনো পর্যন্ত। না, রোহিঙ্গাদের খুঁজে না পাওয়া গেলে তাতে কি ভোটার তালিকা সংশোধনটা কি ভুল প্রমাণিত হয়ে গেল? না, ভুল না, কিন্তু ওই যে সংখ্যাটা যেটা বলেছিলেন, সংখ্যাটা উনি বলেছিলেন যা বাদ যাবে তো কাছাকাছিই তো হয়েছে প্রায়। খুব ভুল হয়েছে কি? তিনি মাঠে ময়দানে রাজনীতি করেন, কত অবৈধ লোক বসে আছে সেগুলো তো উনি জানেন। তো স্বাভাবিকভাবেই কত মানুষের নাম বাদ গেছে আমরা তো দেখলাম, তো বাদ তো গেছে। উনি কি ভুল বলেছিলেন? ভুল তো কিচ্ছু বলেননি। কিন্তু এই যে প্রশ্নটা উঠছে না যে রোহিঙ্গা কোথায়। আচ্ছা, রোহিঙ্গা যদি নাও পাওয়া যায় তা থেকে ভোটার লিস্ট সংশোধনটা কি বেআইনি কাজ হয়ে গেল? বারবার রোহিঙ্গা প্রসঙ্গটা তোলার কি আছে? আর রোহিঙ্গা এখানে অনেকে বসে আছে, ব্যারাক বারুইপুরের কাছে রোহিঙ্গা গ্রাম বানানো হয়নি, ফলে কি করবো? রোহিঙ্গা নেই কে বললো? এদের মধ্যে বেআইনি অনুপ্রবেশকারী রোহিঙ্গা প্রচুর আছে। কিন্তু তাদের তো মানে ওইভাবে ইলেকশন কমিশনে উল্লেখযোগ্যভাবে চিহ্নিত রোহিঙ্গা চিহ্নিত করার জন্য ইলেকশন কমিশন করেনি তো। ইলেকশন কমিশন ভোটার তালিকা সংশোধন করেছে, কোথাও তার অর্ডারে বলা আছে যে আমরা রোহিঙ্গা খুঁজে বার করব। একটা পলিটিক্যাল পার্টি তার ন্যারেটিভ তৈরি করেছে, নির্বাচন কমিশন তার ন্যারেটিভ তৈরি করেছে। আপনারা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে পারেন। তাহলে শেষ অবধি এই এসআইআর যা চলছে তাতে করে আরও অনেকের নাম রয়েছে যেগুলো এখনও প্রায় সেটা 60 লক্ষের ওপরে, যাদের নাম বিচারাধীন রয়েছে। তো তারপরে আবারও তাদের তালিকা বেরোবে। তো শেষমেশ কি মনে হচ্ছে যে এই এসআইআরটা করে বিহারে যেভাবে আপনারা জয়লাভ করতে পেরেছিলেন, বাংলায় কি সেটা সম্ভব? এসআইআর আর নো এসআইআর ভারতীয় জনতা পার্টি জিতবে। আমাদের স্লোগান নো এসআইআর নো ভোট, কারণ ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করতে হবে, এটা নিয়ম। কিন্তু এসআইআর হলেই আমরা জিতবো, নলেই জিততে পারবো না, এরকম কোনো কথা আমরা বলিনি। আমরা এটুকু বলেছি ভোটার তালিকা সংশোধন হোক দেশের স্বার্থে। আর সবচেয়ে বড় কথা, ভোটার তালিকা থেকে মৃত অবৈধ নাম বাদ যেতে হবে। তারপরে এরা সেই চোরেদের বা মানে মৃতদের নাম করে এরা জিততো, সেগুলো আর জিততে পারবে না। সুতরাং এরা হারবে, তৃণমূল কংগ্রেস আর জিততে পারবে না। স্যার, এবারে ভোটে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি দেখেন, অন্যবারে যখন ভোট হয়, ভোট ঘোষণার আগে কখনো কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে আসেনি, কিন্তু এবারে এলো। তার কারণ হচ্ছে প্রথম থেকেই আইন শৃঙ্খলা নিয়ে যে প্রশ্নচিহ্ন উঠেছে, নির্বাচন কমিশন মনে করেছে যে সেগুলো রেকটিফাই করার দরকার আছে, ঠিক করার দরকার আছে। তাই, কারণ এখানে তো মানুষের জীবন সম্পত্তির কোনো দাম নেই, এরা তো দেয় না। ফলে ভাইটাল তো বটেই। এই ভোট একেবারে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ তৈরি করার ভোট। এই ভোটে তৃণমূল কংগ্রেসকে সরাতেই হবে, কিচ্ছু করার নেই। এদের রাখলে পশ্চিমবাংলা শেষ হয়ে যাবে। তবে সুখের কথা, এটা থাকবে না। তৃণমূল কংগ্রেস শেষ, চলে গেছে, ওটা জীবন্ত ফসিল।